আমার নাম একটা আপ্লিকেশন আমার আইটি ফিল্ড থেকে। আমার পেপারের টপিক হল প্লেইং আটারি গেম উইথ ডিপ রিইনফোর্স লার্নিং। এই পেপারের মূল কোশ্চেন ছিল, একটা এআই কি শুধু স্ক্রিনের পিক্সেল দেখে কোনো ট্রান্সফরমেশন ছাড়াই নিজে নিজে ভিডিও গেম খেলতে পারে? হ্যাঁ, এই পেপারটা দেখিয়েছে যে এআইটা পারে। আর এই সিস্টেমের নাম দেওয়া হচ্ছে টিকিউ বা টিস কিউ নেটওয়ার্ক। এটাই হলো মডার্ন এআই এর একটি বড় মাইলস্টোন। এই পেপারে অ্যাকচুয়ালি 7টা গেমের উপর স্পেন্ড করা হয়েছে এবং পরবর্তীতে এই 7টা গেমের উপর কেমন রেজাল্ট বা কেমন ইম্প্যাক্ট করে সেটা দেখানো হয়েছে। এরপর প্রি ডিকিউন এরা, অর্থাৎ যখন আমাদের ডিকিউন ছিল না তখন আমাদের কি প্রবলেমটা ফেস করতে হচ্ছিল সেটা দেখবো। ডিকিউন আসার আগে পরিস্থিতিটা এমন ছিল যে, অর্থাৎ আমাদের প্রমিস ছিল যে আমাদের দুটো পাওয়ারফুল জিনিস আসছে। একটা হলো ডিপ লার্নিং। ডিপ লার্নিং কি করে, যেটা ইমেজ থেকে ফিচার বের করে আনতে পারে। আর একটা হলো আরএল, অর্থাৎ রেইনফোর্সমেন্ট লার্নিং। সেটা কি করে, যেটা রিওয়ার্ড দেখে সিদ্ধান্ত নিতে পারে। মানুষ ভেবেছিল যে আমরা এই দুটাকে একত্রে করলে আমাদের কাজ হয়ে যাবে, কিন্তু রিয়েলিটিতে সেটা হয় না। রিয়েলিটিতে সেটা হয় না, কারণ সেটা ডাইভার্জেন্স করে। অর্থাৎ এখানে সমস্যা হলো, একসাথে দুটা বিষয় জোড়া লাগালে সিস্টেম ডাইভার্জেন্স করতে পারে। অর্থাৎ ট্রেনিং আনস্টেবল হয়ে যেতে পারে, মডেল শিখতে পারতো না, উল্টা বিগড়ে যেত। তো তাহলে ডিকিউএন এই সমস্যাটা কিভাবে সলভ করলো, সেটাই আমরা এই পুরো স্লাইড জুড়ে দেখবো। স্লাইডে ডিকিউএন এর মূল আইডিয়াটা সহজভাবে বোঝানো হয়েছে। এখানে তিনটে জিনিস আছে। প্রথমটা হলো র ভিডিও ইনপুট। র ভিডিও ইনপুটে অ্যাকচুয়ালি কি হয়, স্ক্রিনের র পিক্সেলকে 210 × 160 আরজিবি ভ্যালুতে এবং 60 হার্টজ এ চালানো হয়। আর রিওয়ার্ড সিগন্যাল, এখানে অ্যাকচুয়ালি গেমের স্কোর বাড়লে পজিটিভ রিওয়ার্ড হয় আর কমলে নেগেটিভ রিওয়ার্ড হয়। এই দুটো দিয়ে তৈরি করা হয় আমাদের কন্ট্রোল পলিসি। অর্থাৎ মানে এআই জানে যে কোন সিচুয়েশনে কোন অ্যাকশন নিতে হবে। এখানে কিছু রুলস অফ এনগেজমেন্ট আছে, সেটা হলো যে এআই কে কোনো স্পেসিফিক গেম কিছু ইনফরমেশন দেওয়া হয়নি এবং কোনো হ্যান্ড ডিজাইন ভিজুয়াল ফিচারও দেওয়া হয়নি। শুধু পিক্সেল আর স্কোর দেখে এআই ঠিক যেভাবে একজন মানুষ খেলতে পারে, এআইও ঠিক সেভাবে খেলতে পারে। এখানে টেকওয়ে হলো, এআই কে র ইনপুট থেকে ডিরেক্টলি অপটিমাল অ্যাকশন শিখতে হবে, ঠিক একজন হিউম্যান প্লেয়ারের মতো। এখানে ডিসিপ্লিন আসার আগে বিভিন্ন প্রকার কন্ট্রোল আর্কিটেকচার আছে, সেগুলোর হিস্ট্রি দেওয়া হচ্ছে। এখানে টিডি গ্যামন নামে একটা অ্যালগোরিদম ছিল, যেটা মূলত স্পেসিফিক, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড গেমে খেলানো হয়। অর্থাৎ এটা জেনারেল মেথড না। আর এটা লার্নিং মেকানিজম অন পলিসি ছিল। ঠিক একইভাবে এখানে লিনিয়ার সার্চা, নিউট্রাল ফিটেড কিউ লার্নিং আর ডিকুইন এর ইভালুয়েশন স্ট্র্যাটেজি এবং আর্কিটেকচার দেখানো হয়েছে। এর মধ্যে ডিকুইন হলো ইউনিভার্সাল, অর্থাৎ জেনারেল, অর্থাৎ কোনো স্পেসিফিক গেমের জন্য আমাদের এটা ইউজ করার প্রয়োজন নেই, আমরা এটা সব গেমে ইউজ করতে পারি। আর এটা অ্যাকচুয়ালি অফ পলিসি, অর্থাৎ এটা এটা তার সিচুয়েশন বুঝে বিভিন্ন প্রকার স্টেপ এক্সপ্লোর করে এবং সেখান থেকে জাস্ট বেস্ট সলিউশনটা নেয়। বাট অন পলিসিতে সেই সুযোগটা থাকে না। এটা ডিকিউন কিভাবে কাজ করে তার একটা লুপ। এখানে এমডিপি ইউজ করা হয়, মার্কঅফ ডিসিশন বলছে। আমরা এটা ক্লোকওয়াইজ দেখি। প্রথমে এনভায়রনমেন্টে আটারি 2600 ইমুলেটর ইউজ করা হয়। এর ভিতরে স্টেট এআই দেখতে পায় না, এটা সম্পূর্ণ হিডেন। এরপর হলো আউটপুট। প্রতি টাইম স্টেপে ইমুলেটর দুইটা জিনিস দেয়, একটা হলো ইমেজ এইচডি র পিক্সেল আর একটা রিওয়ার্ড আরটি স্কোরের পরিবর্তনের জন্য। এরপর হলো দ্য স্টেট সিকোয়েন্স। এখানে মূলত একটা মাত্র ফ্রেম দেখে বোঝা যায় যায় না কি হচ্ছে, তাই এআই কে কয়েকটা ফ্রেম হিস্টোরি মনে রাখতে হয়, সেটা দেখানো হয়। এরপর হলো অ্যাকশন। এরপর হলো তার এজেন্টটা অ্যাকচুয়ালি হিস্টোরি দেখে এআই কে একটা অ্যাকশন, অর্থাৎ এটি বেছে নেয় এবং যেটা ফিউচার রিওয়ার্ড ম্যাক্সিমাইজ করবে। এরপর অ্যাকশন, যে সেই অ্যাকশন ইমুলেটরে পাঠানো হয়, ইমুলেটর স্টেট বদলায় এবং সাইকেল আবার শুরু হয়। এটা হলো এমডিপি লুপ। এআই এভাবে কন্টিনিউসলি শেখে। এই স্লাইডে তিনটি বড় সমস্যা দেখা এক্সপ্লেন করা হয়েছে, যেগুলো ডিকিউএন সলভ করেছে। প্রথম পর্বটা হলো রিওয়ার্ড পর্ব। এখানে কি বলে, আর অর্থাৎ রেনফোর্স লার্নিং এ রিওয়ার্ড আসে অনেক দেরিতে এবং অনেক নয়েজি। যেমন পয়েন্টে পেতে হাজার হাজার অ্যাকশন নিতে হয়, পঙ্গে পয়েন্ট পেতে হাজার হাজার অ্যাকশন নিতে হয়। ডিপ লার্নিং এইটা ডিলেইড অ্যান্ড স্পার্স রিওয়ার্ড দিয়ে শিখতে পারে না সহজে। সলিউশন, আমরা অ্যাকশন ভ্যালু ফাংশন কিউ বেলম্যান ইকুয়েশন দিয়ে ফিউচার ডিসকাউন্টেড রিওয়ার্ড এস্টিমেট করব। প্রবলেম টু, এটা হলো কোরিলেশন প্রবলেম। ডিপ লার্নিং অ্যাজিউম করে ডেটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু গেমে ফ্রেমে পর ফ্রেম হাইলি কোরিলেটেড, একটা পরেরটা প্রায় সেম। সলিউশন, আমরা সলিউশন হিসেবে এক্সপিরিয়েন্স রিপ্লে, অর্থাৎ র্যান্ডম ব্যাচ করে পুরোনো এক্সপিরিয়েন্স থেকে শিখবো। প্রবলেম থ্রি হলো ডিস্ট্রিবিউশন প্রবলেম।
এআই যত শেখে তত নতুন বিহেভ করে, তত ডাটা ডিস্ট্রিবিউশন বদলে যায়। এতে মডেল ডিস্টেবিলাইজ হয়। এটা সলিউশন কি? অফ পলিসি লার্নিং, ভেরিয়াস স্ট্র্যাটেজি এভুলেট করা, কিন্তু এক্সপ্লোরেশনের জন্য আলাদা বিহেভিয়ার ডিস্ট্রিবিউশন ফলো করা। এই স্লাইডে দেখানো হয়েছে র আর্টারি স্ক্রিন কিভাবে নিউরাল নেটওয়ার্কের ইনপুটে পরিণত হয়। এখানে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করা হবে। প্রথমে হলো র ইনপুট। এখানে 210x160 পিক্সেলের ইমেজ ইউজ করা হয়, যেটা 180 কালারের প্লেলেট ইউজ করে। এখানে অনেক বেশি ডাটা ডিরেক্টলি প্রসেস করা হয়, যেটা কম্পিটিশনাল এক্সপেন্সিভ হয়ে থাকে। এরপর হলো গ্রেস্কেল অ্যান্ড ডাউন সার্কেল অ্যান্ড ফোর্স। এটা দিয়ে কালার বাদ দিয়ে গ্রেস্কেল করা হয়, তারপরে 84x84 স্কোয়ারে ক্রপ করা হয়। জিপিইউ এর 2D কনফিগারেশনের জন্য স্কোয়ার ইনপুট দরকার হয়। এরপর হিস্টোরি স্ট্যাকিং। এটা শুধু একটা ফ্রেমের যথেষ্ট নয়, মোমেন্ট বোঝা যায়, তাই শেষে 4টা ফ্রেম একসাথে স্ট্রাক করা হয়, স্টোরি স্ট্যাকিং। আর আউটপুট টেন্সর হলো ফলে ফাইনাল আউটপুট হয় 84x84 এটাই কিউ নেটওয়ার্কে দেওয়া হয়। এই প্রি প্রসেসিংটা না করলে নেটওয়ার্ক কাজ করতো না। জার্টিকিং আর্কিটেকচার। এই স্লাইডে দেখানো হচ্ছে নিউরাল নেটওয়ার্কের এক্সাক্ট স্ট্রাকচার। এখানে ইনপুট হিসেবে 84x84 সাইজের ইমেজ ইউজ করা হয়। এখানে লেয়ার ওয়ানে 16টা কার্নেল ইউজ করা হয়েছে, প্রতিটি কার্নেল সাইজ 8x10 এবং স্ট্রাইক হলো 4। এখানে অ্যাক্টিভেশন ফাংশন হলো ভ্যালু। লেয়ার 2 তে আমরা 25টা ফিল্টার ইউজ করছি, যার কার্নেল সাইজ হলো 4x4 এবং এখানে স্ট্রাইক 2। এখানে অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে ভ্যালু ইউজ করা হয়। লেয়ার থ্রি একটি ইন্টিগ্রেশন করা হয়। এখানে 256টা ফুললি কানেক্টেড নিউরন ইউজ করা হয় সব ফিচার একসাথে প্রসেস করার জন্য। এর পরবর্তী হলো আউটপুট লেয়ার। এখানে একটা ফরওয়ার্ড প্রসেস সবগুলো অ্যাকশনের ভ্যালু বের করা হয়। প্রতিটি পসিবল অ্যাকশনের জন্য একটা করে কিউ ভ্যালু স্কোর করা হয়। পরের পার্ট হলো স্টেবিলাইজেশন ইনপুট এক্সপিরিয়েন্স রিপ্লে। জেনারেলি স্ট্যান্ডার্ড সিকোয়েন্স আর প্রবলেম হয় যে এটা কনজারভেটিভ প্রিন্সিপে শেখা হয়। এর ফলে যদি এআই বারবার লিখতে যায় তাহলে ট্রেনিং ডাটাতে লিক সাইডে। এটা একটা ক্যাটাস্ট্রফিক ফিডব্যাক লুপ তৈরি করে, ফলে অসিলেশন এবং ডাইভারজেন্স ক্রিয়েট হয়। এটার সলিউশন হিসেবে আমরা ইউজ করতে পারি এক্সপিরিয়েন্স রিলে। সাধারণত প্রতিটি এক্সপিরিয়েন্সে একটা বড় রিপ্লে মেমোরিতে স্টোর করা হয়। ট্রেনিংয়ের সময় র্যান্ডম ভাবে এই মেমোরি থেকে ব্যাচে তুলে শেখা হয়। এটার সুবিধা হলো এটা ডেটা কোরিলেশন ব্রেক করে, ট্রেনিং ডিস্ট্রিবিউশন স্মুথ করে এবং একই এক্সপিরিয়েন্স বারবার ইউজ করা যায়, ফলে ডাটার এফিসিয়েন্সি বাড়ে। আচ্ছা, এরপর আমরা পারফরমেন্স ম্যাট্রিক্স দেখবো। অর্থাৎ ট্রেনিং কতটা ভালো হচ্ছে সেটা মেজার করা কঠিন। এই স্লাইডটিতে মেট্রিক কম্পেয়ার করা হয়েছে। লেকচারের স্লাইডে অ্যাভারেজ রিওয়ার্ড দেখানো হয়েছে। এখানে দেখানো হচ্ছে যে রিওয়ার্ডের কার্ভটা অনেক বেশি নয়েজি, অর্থাৎ আপ ডাউন হচ্ছে। কারণ পলিসি একটু বদলালে স্টেট যেভাবে হবে সেটা অ্যাকচুয়ালি ড্রামাটিক্যালি বদলে যায়। কিন্তু ডান দিকে স্লাইডটা এখানে অ্যাভারেজ কিউ ভ্যালু দেখানো হয়েছে, এটা অনেক স্মুথ এবং স্টেবিলিটি বাড়ছে। অর্থাৎ এখানে কিউ ভ্যালু বাড়লে এআইটা ভালো স্ট্র্যাটেজি শিখছে সেটা মনে করা হয়। কিউ ভ্যালু কি? কিউ ভ্যালু হলো কোন একটা সিচুয়েশনে কোন অ্যাকশন নিলে সেটা কত ভালো হবে তার একটা স্কোর। অর্থাৎ আমরা ম্যাট্রিক ম্যাট্রিক নির্ধারণের জন্য অ্যাভারেজ রিওয়ার্ড সেটা ইউজ করবো না, অ্যাকচুয়ালি আমরা কিউ ভ্যালুটা ইউজ করবো। এটা হলো সবচেয়ে ইনটিউটিভ স্লাইড। এআই কি সত্যি ভাবতে পারে কিনা সেটা আমার প্রমাণ দেয়। এখানে সিকুইজ গেমের একটা 30 ফ্রেমের সেগমেন্ট দেখানো হয়েছে। পয়েন্টে এটা অ্যাকচুয়ালি ডিরেকশন করে। এখানে অ্যাকচুয়ালি একটা এনিমি সাবমেরিন আসছে, এআই সেটা দেখা মাত্র কি ভ্যালু স্পাইক করে, মানে এআই বুঝতে পারছে এখন রিওয়ার্ড পাওয়ার সুযোগ আছে। পয়েন্ট বি সেটা হলো এক্সিকিউশন। টর্পেডো ফায়ার করা হয়েছে ইম্প্যাক্টের ঠিক আগে, এই মুহূর্তে কি ভ্যালু সবচেয়ে বেশি। এআই জানে রিওয়ার্ড আসছে। পয়েন্ট সি রেজুলেশন, এনিমি ডিস্ট্রয় হয়ে গেছে, কি ভ্যালু আবার বেসলাইনে নেমে এসেছে। এটা কেন ইমেজিং? কারণ এআই নিজে শিখছে যে এনিমি দেখা, টর্পেডো মারা, রিওয়ার্ড, এই সিকোয়েন্সটা কেউ সেটা বলে দেয়নি। এই স্লাইডে টিকিউএম পুরো ব্রেক থ্রুকে 3টা পিলারে ডিভাইড করা হয়েছে। প্রথম পিলারটা হলো দা ভিশন। অ্যাকচুয়ালি এখানে সিএনএন ইউজ করা হয়। হাই ডাইমেনশনাল র পিক্সেল থেকে ফিচার স্টার্ট করা হয় এখানে। মানুষকে আর বলে দিতে হয় না যে এটা বল ওটা প্যারেন্ট। এর পরের পিলার হলো দা কন্ট্রোল টু লার্নিং। এখানে অ্যাকচুয়ালি ডিলে রিওয়ার্ডের যে সমস্যা ছিল সেটা সলভ করা হয়। বেলম্যান ইকুয়েশন দিয়ে অপটিমাল অ্যাকশন ম্যাপ করা হয়। আর থার্ড পিলার হলো দ্য স্টেবিলিটি এক্সপিরিয়েন্স রিপ্লে। এখানে ডেটা কোরিলেশন আর নন স্টেশনারি ডিস্ট্রিবিউশনের সমস্যার সমাধান করা হয়। এটা মূলত ডাইভারজেন্স স্টপ করা হয়।
আর এই তিনটাকে একসাথে মিলে তৈরি করা হয় জেনারেলাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাকে আগে ট্রাই করা হয়েছিল, বাট ডিকিউইং শুধু এই তিনটাকে কম্বিনেশনে কাজটা করেছে। এখানে কম্পারিজন রেজাল্ট দেখা যাচ্ছে। জেনারেলি সারসা মডেলটা হ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ইউজ করেছিল, বাট ডিকিউইং শুধু র আর জিবি পিক্সেল দিয়ে এই রেজাল্ট ব্যবহার করেছে। আমরা গেম বাই গেম রেজাল্ট দেখি। ব্রেকআউট গেমে সারসা 5.2 স্কোর করছিল, হিউম্যান করছিল 31, আর ডিকিউইং করছিল 160, অর্থাৎ হিউম্যানের থেকে 5 গুণ বেশি। ঠিক একইভাবে এনডিউরো পং গেমেও হিউম্যানের থেকে ডিকুইন অনেক বেশি স্কোর করছে। বাট স্পেস ইন্ডিকেটার্স এই গেমে হিউম্যান অ্যাকচুয়ালি ডিকুইনকে বিট করছে, কারণ এই গেমে অ্যাকচুয়ালি লং টার্ম স্ট্র্যাটেজি ফলো করার প্রয়োজন হয়, যেটা এখানে মেইন চ্যালেঞ্জ ছিল। যার কারণে এখানে হিউম্যান ডিকুইনকে বিট করতে পেরেছে। অর্থাৎ আমরা যে সকল গেমে দেখলাম সেই সকল গেমে ডিকুইন অ্যাকচুয়ালি সার্চা থেকে বিট করে এবং হিউম্যান থেকে ওভারঅল ভালো পারফরমেন্স করে। যারা জেনারেশন মাস্টার্স ডিসলাইকটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা লেফট সাইডে আমাদের বেশ কিছু হাইপার প্যারামিটার আছে, লার্নিং রেট, ডিসকাউন্ট ফ্যাক্টর, ব্যাচ প্রাইস, এসব দেখানো হয়েছে। আমরা শুরু থেকে যে 7টা গেমের কথা বলছিলাম সেই 7টা গেমই আমরা অ্যাকচুয়ালি সেম প্যারামিটার ইউজ করি, অর্থাৎ ডিকিউইং প্রত্যেকটা গেমের জন্য সেম প্যারামিটার ইউজ করে কোনো প্যারামিটার চেঞ্জ করে না। এটাই হলো জেনারেলাইজেশন। বাট আমরা রাইট সাইডে দেখতেছি বেশ কয়েকটা গেম, যেমন স্পেস ইনভেডার, বক্সিং, প্ল্যাটফর্ম, প্রত্যেকটা গেম আলাদা। বাট ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে হয় কি, আমরা প্রত্যেকটা গেমের জন্য প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট হাইপার প্যারামিটার সেট করি। বাট টিকিউ এমন একটা মাস্টার স্ট্রোক যেখানে আমাদের প্রত্যেকটা গেমের জন্য আলাদা আলাদা প্যারামিটার সেট করার প্রয়োজন হয় না। অর্থাৎ প্রত্যেকটা গেমের জন্য আমরা সেম প্যারামিটার ইউজ করতে পারি। ফলে আমরা বলতে পারি ডিকিউন একটা এজেন্ট যেটা সেম আর্কিটেকচার, সেম সেট অফ রুলস সব গেমের জন্য অ্যাপ্লিকেবল। পরিশেষে আমরা বলতে পারি ডিপিএন পেপারটা ইম্পর্টেন্ট, কারণ এটা প্রথম দেখিয়েছে যে একটা এআই এজেন্ট র ইনপুট থেকে ডিরেক্টলি উইথাউট হিউম্যান গাইডেন্স মাল্টিপল কমপ্লেক্স টাস্ক শিখতে পারে। সো কনক্লুশন আমরা বলতে পারি ডিপ ইনফরমেন্স লার্নিং উইথ ডিপিএন একটা মেজর ব্রেকথ্রু ছিল। বেসিক্যালি সিএনএন, কিউ লার্নিং আর এক্সপিরিয়েন্স রিপ্লের কম্বিনেশনে এজেন্টকে স্কার্স থেকে লার্ন করতে হেল্প করে উইথ ম্যানুয়াল ফিচার ইঞ্জিনিয়ারিং। ডিকুয়েন এক্সপেরিমেন্টালি অনেক ভালো পারফরমেন্স করছিল এবং কিছু ক্ষেত্রে হিউম্যানকে বিট করছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা সেম আর্কিটেকচার, সেম হাইপার প্যারামিটার ইউজ করে ডিফারেন্ট এনভায়রনমেন্টে অ্যাপ্লাই করতে পারি। ফলে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট গেমে সেম জিনিস ইউজ করতে পারি। সো ওভারঅল ডিপ ডিকুয়েন ডিপ আর এল কে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে দিচ্ছে। সো থ্যাংক ইউ ভেরি